আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইন অঙ্গনে আমার বিচরণ শুধু চাকরির অভিজ্ঞতা ২৭ বছর, আর তার আগে পরে সামান্য সময় ব্যয় করেছি। ছাত্র জীবনে সিআরপিসি তথা ফৌজদারি কার্যবিধি এবং পেনাল কোড বা দণ্ডবিধি এই দুটো ভালো বুঝতাম। কর্মক্ষেত্রে আমি পুরোটা সময়ই জজ হিসেবে কাটিয়েছি, কখনো ম্যাজিস্ট্রেট ছিলাম না। তার সুবাদে প্রচুর দায়রা মামলা পরিচালনা করার অভিজ্ঞতা আমার আছে। ফৌজদারি কার্যবিধি এবং পেনাল কোড বিশ্লেষণে তথা বাংলাদেশের প্রচলিত আইনগুলি বিশ্লেষণে যে বিষয়টি দেখা যায়, আমার জানা মতে দেশে প্রচলিত আইনে এবং সংঘটিত অপরাধের সংখ্যা বিবেচনা মাত্রা ধরন অনুযায়ী মার্ডার কেসটা সবচাইতে গুরুত্বপূর্ণ কেস। কাউকেই এই দেশে মার্ডার করার লাইসেন্স দেওয়া হয়নি। কোনো অবস্থাতেই একজন হত্যাকারীকে এক্সেমশন দেওয়ার বিধান এখানে প্রযোজ্য হয়নি। অর্থাৎ আমি আরও ক্লিয়ার করে বলি, আপনি যদি ৭১-এর মার্ডার কেসগুলি দেখেন, মানে খুনগুলি দেখেন, যেখানে দাবি করা হয় সত্য অসত্য আপনারা বিবেচনা করবেন। সংখ্যা নিয়ে একটা ব্যাপার আছে। একটা বলিষ্ঠ অংশ বলেন ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, প্রতিপক্ষ বলেন ৩ লক্ষ শহীদ হয়েছে। তুচ্ছ তাচ্ছিল্য করে ইদানিং বলা হয় ২,০০০ শহীদ হয়েছে। কদিন ধরে শুনছি ৭১ সালে কোনো বাঙালি শহীদ হয়নি, পাকিস্তানিরা নিহত হয়েছে বা শহীদ হয়েছে। ৭১ সালের ২৬শে মার্চ পর্যন্ত বাঙালিরা পাকিস্তানি ছিল। ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কোনো আইনেই সেখানে পাকিস্তানি বাহিনীকে এই লাইসেন্স দেওয়া হয়নি যে বাঙালিকে খুন করতে হবে। ১৬ই ডিসেম্বর পরবর্তীতেও কাউকে এই লাইসেন্স দেওয়া হয়নি স্বাধীনতা বিরোধীদেরকে নিজ দায়িত্বে খুন করতে হবে। আমি আরও স্পষ্ট করে বলছি, কোনো দল বা গোষ্ঠী বা কোনো শ্রেণীকে আইন আদালতের বাইরে গিয়ে কোনো ব্যক্তিকে খুন করার লাইসেন্স দেওয়া হয়নি। এবারে আরও স্পষ্ট করে বলি, আপনারা আদারওয়াইজ নেবেন না। আমি কোনো দলকে সমর্থনও করি না, কোনো দলের বিরোধিতা করারও দরকার নেই। আমি একজন আইনজীবী মানুষ, আইনের ব্যাখ্যাটা দিই। সেটা হলো, স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ যদি বিএনপি খুন করে সেটাও মার্ডার কেস। আওয়ামী লীগ যদি জামাতকে খুন করে, শিবিরকে খুন করে, সেটাও মার্ডার কেস। জামাত যদি আওয়ামী লীগকে খুন করে সেটাও মার্ডার কেস। বিএনপি যদি আওয়ামী লীগকে খুন করে সেটাও মার্ডার কেস। বাম সংগঠন যদি ডান সংগঠনকে
খুন করে, সেটাও মার্ডার কেস। জাতীয় পার্টি ক্ষমতায় থেকে যদি বিরোধী দলকে খুন করে, সেটাও মার্ডার কেস। বিরোধী দল ক্ষমতার বাইরে থেকে যদি সরকারি দলীয় কাউকেও খুন করে, সেটাও মার্ডার কেস। বিরোধী দল অন্য বিরোধী দলকে যদি খুন করে, সেটাও মার্ডার কেস। এটা কোনো রাজনৈতিক বিষয়। অন্যান্য ক্ষেত্রেও কোনো ব্যক্তিকে যদি খুন করে, সেটা মার্ডার কেস। শিশু যদি বৃদ্ধকে খুন করে, সেটাও যেমন মার্ডার কেস। বৃদ্ধ যদি শিশুকে করে, সেটাও মার্ডার কেস। নারী যদি পুরুষকে করে, সেটাও মার্ডার কেস। পুরুষ যদি নারীকে খুন করে, সেটাও মার্ডার কেস। হিন্দু যদি মুসলমানকে খুন করে, সেটাও মার্ডার কেস। মুসলমান যদি হিন্দুকে খুন করে, সেটাও মার্ডার কেস। মৃত্যু পথযাত্রী রোগীকেও যদি কেউ খুন করে, সেটাও মার্ডার কেস। আজকে যে বাবুটা জন্মগ্রহণ করলো, তাকেও যদি কেউ খুন করে, সেটাও মার্ডার কেস। অর্থাৎ আপনি যখন মানুষকে খুন করবেন, সেটাই হলো নরহত্যা বা মানুষ হত্যা। বিষয়টা পেনাল কোডের 302 ধারাতে সংক্ষিপ্ত আকারে বলা আছে। এই সংক্ষিপ্ত শব্দটাই গোটা দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আমার কাছে যে পেনাল কোডের বইটা আছে, এটা বাংলা আছে, ইংরেজিতে আছে। বাংলা ভার্সনটা আমার কাছে নেই, আমি হালকা ট্রান্সলেশন করে দিতে পারবো। আপনারা ইংরেজিটা শুনুন। পানিশমেন্ট ফর মার্ডার, সেকশন 302, whoever commits murder shall be punished with death or imprisonment for life and shall also be liable to fine. whoever বলতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির যে কোনো রাজনৈতিক সংগঠন, সন্ত্রাসী, বিদ্রোহী, নিষিদ্ধ, স্বামী স্ত্রী অর্থাৎ পুরুষ, শিশু, ছাত্র ছাত্রী, যে যাকে খুন করুক না কেন, সেটাই হচ্ছে মার্ডার কেস। এবং মার্ডার কেসের আসামি যারা হবে, তাদের 1 নম্বর শাস্তি হচ্ছে ডেথ সেন্টেন্স। একটা বিকল্প দেওয়া আছে, জাজ সাহেবদের একটা স্বাধীনতা আছে ব্যাখ্যা দিয়ে দিতে, সেটা হলো যাবজ্জীবন কারাদণ্ড। এবং এই একই সাথে ফাঁসিও দিবেন আপনি জজে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিবেন এবং তারপরে ফাইন করবেন। কথা ক্লিয়ার? অর্থাৎ মার্ডার কেসে আপনি জজ হয়ে হয় ফাঁসি দিবেন, নয় যাবজ্জীবন কারাদণ্ড দিবেন এবং সাথে জরিমানা করবেন। ব্যাস, খুনের বদলা খুন হয়ে গেল, অথবা যে খুন করলো সে চিরতরে জেলে থাকলো। তাহলে তার মার্ডার কেস বাড়ার কথা না ভাই। বিজ্ঞ জাজ সাহেবরা কি বলেন, বিজ্ঞ আইনজীবী বন্ধুরা কি বলেন? আমার বর্তমান প্রেক্ষাপটে আমার স্ট্যাটাস, আমি অবসরজনিত ছুটিতে আছি। আমি না আইনজীবী না জজ, তবে আমি জজ থাকা অবস্থাতেও নিরপেক্ষ ছিলাম, আর ভবিষ্যতে আমি অবশ্যই প্র্যাকটিস করব। আল্লাহ যদি লাইসেন্স আমার রিজিকে লিখে রাখেন, মহামান্য সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করব। সেখানে আমার নিরপেক্ষ থাকার সুবিধা বা সুযোগ হয়তো কম, কেননা আমাকে একজন পক্ষের দিকে লড়তে হবে।
নিরপেক্ষ থাকতে পারি বা না পারি, সেখানে আমি সত্য কথাটা বলতে পারবো। আইনজীবী হিসাবে আমি কারো কোনো কেনা গোলাম নই, ঠিক আছে? আমি আমার আসামির পক্ষে বলবো, যতটুকু সত্য ততটুকু বলবো, আর যতটুকু গোপন রাখা জরুরি ন্যায় বিচারের স্বার্থে ততটুকু গোপন রাখব। কিন্তু যদি দেখি যে আমার আসামি সত্যি সত্যি খুন করেছে আর অন্য পক্ষ প্রমাণ করছে, অর্থাৎ স্টেট প্রমাণ করছে, আমি মিথ্যার ডালি নিয়ে সেখানে হাজির হয়ে সে আসামিকে বেকসুর খালাস করার জন্য কখনো চেষ্টা করব না। কেন করব না জানেন? আমি 1993 সাল থেকে 94 সাল থেকে ডক্টর কামাল হোসেন স্যারের সাথে এবং ডক্টর স্বাধীন মালিক স্যারের সাথে ব্লাস্টের অধীনে কাজ করতে গিয়ে মার্ডার কেস নিয়ে রিসার্চ করেছিলাম। ঘটনাটা পুরাতন হতে পারে, ওই যে গোড়াতে যা বললাম, 1971 সালে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, 30 লক্ষ বাঙালি, বাংলাদেশি বা মানুষ শহীদ হয়েছিল, মানে খুন হয়েছিল বা মার্ডার হয়েছিল। তাহলে কমপক্ষে 30 লক্ষ মামলা হওয়া উচিত ছিল। 30 লক্ষ মামলা হলে 30 লক্ষ খুনের এগেনস্টে কমপক্ষে 90 লক্ষ আসামি হওয়া উচিত ছিল, অথবা ধরে নেই নিদেন পক্ষ 30 লক্ষ আসামি হওয়া উচিত ছিল। দুর্ভাগ্য কি জানেন? মার্ডার কেস তেমন একটা হয়নি। গুটি কয়েক মার্ডার কেস হয়েছিল, ডিএলআরে কয়েকটা রিপোর্টেড আসছে। আমার জানা মতে শুধু একজন ব্যক্তির ফাঁসি হয়েছিল, দীর্ঘদিন আগের ঘটনা, নামটা মনে নেই, সে ছিল ল্যাংড়া। তো 30 লক্ষ লোককে খুন করে একজন পাকিস্তানির ফাঁসি হয়নি, আর বাঙালি একজন বাদে আর কারো ফাঁসি হয়নি। এবং গুটি কয়েক মামলা ছাড়া মামলাও হয়নি। তো সেখানে কি হয়েছিল? পাকিস্তানিরা বাঙালিদের খুন করেছিল, বাঙালিরা বাঙালিদের খুন করেছিল। আল বদর, আল শামস, রাজাকার বা স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, তারা আমার স্বাধীন বাংলাদেশের নাগরিককে খুন করেছিল। তাহলে তাদের এগেনস্টে মার্ডার কেস হওয়ার কথা ছিল, হয়নি। 71 পরবর্তী সময়ে 75 সাল পর্যন্ত আমি সরকারকে দোষ দিব না, দলকেও দোষ দিব না। নিরপেক্ষতা বজায় রাখতে গেলে ওই সদা সত্য কথা বলিব, সেটা বলা যাচ্ছে না। আবার মিথ্যা কথা বলবো, সেটাও বলা যাচ্ছে না। আকার ইঙ্গিতে যেটা বলি, 72 সাল থেকে 75 সালে যে খুনগুলি হয়েছিল, সব খুনে এজাহার হয়নি, সব খুনের মামলাও হয়নি, সব খুনের বিচারও হয়নি, সব খুনের আসামিদের সাজা দেওয়া হয়নি। এরপরে বলি, 75 সাল থেকে 81 সাল পর্যন্ত যে খুনগুলি হয়েছিল, খুন তো হয়েছিল। আমি বলছি না কে কাকে খুন করেছিল। খুনের মামলা কিন্তু মিথ্যা হয় না, এটা খেয়াল রাখবেন। খুনের মামলা মিথ্যা হয় না, মানে একজন ব্যক্তিকে নিহত হতে হয়, তারপরে একটা মার্ডার কেস হয়। চুরির মামলা মিথ্যা হতে পারে, ছিনতাইয়ের মামলা মিথ্যা হতে পারে, এমনকি রেপ কেসের মামলাও মিথ্যা হতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অনেক মামলাই মিথ্যা হতে পারে, যৌতুকের মামলা মিথ্যা হতে পারে। সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চলে, সরকার নিজে বাদী হয়ে যে মামলাগুলি করে, সেগুলিও মিথ্যা হতে পারে। কিন্তু খুনের মামলা মিথ্যা হয় না। খুনের মামলা হতে গেলে কমপক্ষে একজন ব্যক্তিকে খুন হতে হয়, আর একজন ব্যক্তি যখন খুন হয়, কমপক্ষে একজন ব্যক্তি খুন করে, কমপক্ষে। নিদেন পক্ষে 3 জন ব্যক্তি জড়িত থাকে। তাহলে একজন ব্যক্তি খুনের পিছনে কমপক্ষে 3 জন ব্যক্তি জড়িত থাকে। 3 জন ব্যক্তি যখন জড়িত থাকে, তখন 3 জন ব্যক্তিরই ফাঁসি হওয়ার যথেষ্ট সুযোগ থাকে। ঘটনা কি হয় জানেন?
বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে ট্রায়াল কোর্টে মার্ডার কেসগুলি খালাস হয়ে যায়, আসামিগুলি খালাস হয়ে যায়। আর 10-20% আপনাদের ভাষায় নিম্ন আদালত, যদিও বিচারিক আদালত হিসেবে সর্বোচ্চ ফাঁসির আদেশ দেওয়ার ক্ষমতা একমাত্র দায়রা জজেরই আছে, তবু তাকে নিম্ন আদালত বলা হয়। যাই হোক, ওই নিম্ন আদালতের বিচারক ফাঁসির আদেশ দেন। সেই ফাঁসির আদেশ এর এগেনস্টে যখন আপিল করা হয়, কিভাবে আসামিকে খালাস দেওয়া হবে সেই প্রক্রিয়ার জন্য আসামির একদল লয়ার যুদ্ধ নামে। আর ভিকটিমের পক্ষে, নিহত ব্যক্তির পক্ষে যে সরকারি লয়ার থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো উনি বলেন অ্যাজ পার রেকর্ড স্যার। আমাদের ট্রায়াল কোর্ট অর্থাৎ নিম্ন আদালতেও ওই বেশিরভাগই বলা হয় অ্যাজ পার রেকর্ড স্যার, মানে দায় দায়িত্ব জজ সাহেবের উপরে। অধিকাংশ মামলা আপিলেট কোর্টে এসে খালাস হয়ে যায়। আর যে দু একটা মামলা থাকে আপিলেট ডিভিশনে যায়, সেখানে গিয়েও বাকি মামলাগুলির বেশিরভাগই খালাস হয়ে যায়। আর যে দু চারটা মামলা মহামান্য সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন কনফার্ম করেন, সেখানে আবার সুযোগ থেকে রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার। ওই প্রস্তাব আবার কে পাঠায়? আইন মন্ত্রণালয়। দুঃখজনক কি জানেন, আমাদের রাষ্ট্রপতিগণ বেশিরভাগ ক্ষেত্রেই হয় অ্যাডভোকেট নয় বিচারপতি থাকেন। এখনও যিনি আছেন তিনি একজন সাবেক জেলা জজ, তার আগে যিনি ছিলেন তিনিও ছিলেন একজন অ্যাডভোকেট, তার আগে বেশ কয়েকজন চিফ জাস্টিস ইত্যাদি ছিলেন। তারা আবার সেগুলি ক্ষমা করে দেন। পরিণতিতে কি হয়েছে জানেন? আমি একটা পরিসংখ্যান পেলাম, মেবি ইট ইজ রাইট অর রং। বিগত 10 বছরে 45,000 খুন হয়েছে। আমি বিশ্বাস করলাম না 45,000, অর্ধেক বিশ্বাস করি, 22,500। আসামিদের স্বার্থে আরও 2,500 কমাই দিলাম, 20,000 খুন হয়েছে। তাহলে 20 বছরে খুন হয়েছে ধরে নিলাম 40,000। একটা মামলাতে মার্ডার কেসে ধরে নিলাম আসামি 3 জন, তাহলে 40,000 মামলাতে কমপক্ষে আসামি 1,20,000। তাহলে বিগত 20 বছরে শুধু মার্ডার কেসের আসামি ছিল 1,20,000। কল্পনা করতে পারেন, 1,20,000 যদি মার্ডার কেসের আসামি থাকে, $40,000 মামলায়, তাহলে 40,000 আসামির কমপক্ষে সাজা হওয়া উচিত। ধরে নিলাম 20,000 আসামির ফাঁসি হবে আর 20,000 আসামির যাবজ্জীবন হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি যে সংখ্যাটা যত গর্বের সাথে বলছি, কনভিকশনের রেট ইন দ্য ট্রায়াল কোর্ট ইজ টু লো। আর ওনারা যেটা কনভিকশন দেন সেটার জামিন এবং অ্যাকুইটাল পাওয়ার সম্ভাবনা টু হাই ইন দ্য হাইকোর্ট। আর যেগুলি ছাঁকনিতে বেঁধে থাকে সেগুলি আপিলেট ডিভিশনে আবার বের হয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় কি জানেন, এজাহার দায়েরে ভুল হয়েছে, চার্জশিটে ভুল হয়েছে, পোস্টমর্টেমে ভুল হয়েছে, ভিসেরা রিপোর্টে ভুল হয়েছে,
বিভিন্ন সায়েন্টিফিক টেস্টে ভুল হয়েছে, সাক্ষীরা নিজেদের আত্মীয়, নিরপেক্ষ সাক্ষী নেই, এইগুলি সব আসামিদের পক্ষে বলে বলে আসামিদের খালাস করে দেওয়া হয়। ভাইরে, যে ব্যক্তি খুন হয়েছে সেখানে তো কোনো ভুল নাই। দ্য ভিকটিম ওয়াজ মার্ডার্ড, দিস ইজ 100% ট্রুথ। And the another truth is that at least one person killed him. Surely, it is 100% sure that someone, at least one person killed the victim. And that is anyhow identified in the Ezahar or in the charge sheet, or finally after recording deposition of the witnesses from the state, it's clear that who killed whom. The judges could select only one person for conviction, that this person has killed the victim. খুব বেগ পেতে হয়, খুব বেগ পেতে হয়। আমি মার্ডার কেস প্রচুর ডিল করেছি অতিরিক্ত দায়রা জজ থাকাকালে, আর নারী শিশু জেলা জজ থাকাকালে কিছু করেছি। এইটুকু বোঝা যায় কে কাকে খুন করেছে। তো যখন বোঝা গেল এই ব্যক্তি সেই ব্যক্তিকে খুন করেছে, মানে ভিকটিমকে খুন করেছে, অ্যাটলিস্ট যে খুন করেছে তাকে ফাঁসির আদেশ দেওয়া যায়, যে বা যারা খুন করেছে তাদেরকে ফাঁসির আদেশ প্লাস অর যাবজ্জীব কারাদণ্ড দেওয়া যায়, ফাইন করা যায়। কিন্তু এ কাজ করতে গেলেও তো জজ সাহেবদের বাধাগ্রস্ত হতে হয়। আসামি পক্ষের লয়ার থাকে বারের সবচাইতে শক্তিশালী লয়ার। কি আওয়ামী লীগ আমল, কি বিএনপি আমল, আমরা ওই দুটো আমলই দেখেছি। বারের সভাপতি, সেক্রেটারি, প্রভাবশালী সিনিয়র লয়ার, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, জমিদারের ফ্যামিলির ছেলে, সৈয়দ বংশের ছেলে, চৌধুরী বংশের ছেলে, যারা জায়ান্ট ফিগার লয়ার, যারা পেটি জেলা জজকে গুনার সময় নাই, তারা বুক ফুলিয়ে দাপটের সাথে ওই হত্যা মামলার পক্ষের মানে আসামিদের পক্ষে অবস্থান নিয়ে সুদৃঢ় কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে তাকে খালাসের জন্য আর্গুমেন্ট দেখায়। আর ওই গোবেচারা জজ সাহেব যদি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রিপিটেডলি কয়েকটা ফাঁসি দেয় বা যাবজ্জীবন দেয়, তার চেয়ার তো এত মোটা সোটা না, ফিগার এত মোটা না। আমার ফিগার মোটা, চেয়ারও মোটা, আমাকেও নড়াই দিত। কয়জনই বা মহাবীর রুস্তম আলীর মতো শক্তিশালী আর সাহসী আছে বলেন? তাদেরকে নড়াই দেয়, কোর্ট বর্জন করে। বিজ্ঞ বিচারকের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে পত্র চলে যাই, আইন সচিবের কাছে যাই, আইন মন্ত্রণালয়ের কাছে যাই, ওর বিরুদ্ধে প্রসিডিং হয়, ওএসডি হয়, সাসপেন্ড হয়, ডিসমিস হয়। পার্টিকুলারলি ওই কেস নিয়ে যে বলে নট দ্যাট। বিজ্ঞ বিচারক কাজ করেন একটাতে, আর তাকে যখন অ্যাকিউজড করে চিঠি দেওয়া হয় তখন তার ডানে বাঁয়ে সামনে পিছনে সত্য মিথ্যা সমস্ত মিশিয়ে একটা সুন্দর ড্রাফট করে চিঠিটা দেওয়া হয়। আর ওই চিঠির উপর ভিত্তি করেই প্রসিডিং ল করা হয়, ওএসডি করা হয়, সাসপেন্ড করা হয়, ডিসমিস করা হয়। এরকম ঘটনা অহরহ ঘটেছে। এগুলির পরে আমার ওই প্রিয় শ্রদ্ধেয় এবং স্নেহের ছোট এবং কলিগরা, বড় ভাইয়েরা বা জেলা জজরা সাহস করে নেই বিচার নিশ্চিত করতে পারেন ওই জেলায়।
মনে করেন আপনার বাড়ি রাঙ্গামাটি, আর আপনাকে জেলা জজ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। ওখানে আপনার বাপ, ভাই, চাচা, ভাইরা, নানা, খালা, ফুফু, বুবু, দুলাভাই, খালু কেউ নেই, আপনাকে ডিফেন্ড করার কেউ নেই। কর্মচারীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোর্টে হাজারো দালাল থাকে আপনার বিরুদ্ধে, অ্যাডভোকেট সাহেবরা বেনিফিট নেওয়ার জন্য আপনার কাছে গিয়ে এভাবে হাত জোড় করে কাচুমুচু করবেন, এজলাসেও করবেন, চেম্বারে এসেও দেখা করে আপনার অনেক প্রশংসা করবেন। উদ্দেশ্য একটাই, এনিহাও আসামিকে খালাস করতে হবে। আর খালাস যদি আপনি না করেন, আপনার বিরুদ্ধে দোষ দিবে না এমন কোনো দোষ নাই। বলতে পারেন আব্বালা তো জগৎ ভালা, আব্বালা তো জগৎ ভালা, আপনি ততক্ষণই ভালা যতক্ষণ তাদের চোখে ভালা। ওই পঞ্চপাণ্ডবের সংসার বিচারকদের করতে হয়। হাইকোর্টের শাসন, মিনিস্ট্রির শাসন, বারের শাসন, জনগণের শাসন, প্রেসের শাসন, সকল শাসন মান্য করে কনভিকশনটা তার হাত দিয়ে আর আসে না। আপনি মরেন না, মানে আপনি খুন হয়ে দেখেন, খুন হয়ে আপনার সে আত্মাটাকে বাংলাদেশে আবার রাখেন, রেখে দেখেন আপনার পক্ষে বাদী হয়ে যে ব্যক্তিটা মামলা করেছিল, ইট মে বি ইয়োর ওয়াইফ, ইয়োর সন, ইয়োর ডটার or your brother, they will compromise with the accused persons, taking money, or they will bound to compromise with them for the survival or of their next lives. একটা ছোট পরিসংখ্যান আগেই উল্লেখ করেছিলাম যে ধরে নিলাম 20,000 মার্ডার হয়েছে বা 40,000 মার্ডার হয়েছে, তো অর্ধেকের যদি ফাঁসি হতো আর অর্ধেকের যদি জেল হতো, তাহলে তো 40,000 আসামি এমনিতে জেলে থাকতো। ওরা কি আর মার্ডার করার সাহস পেত? বা বাইরে যারা থাকতো তারা কি আর মার্ডার করার সাহস পেত? তো দোষ ধরে ধরে চোর ছেড়ে দিলেন, ধরলেন পুলিশকে, ধরলেন জজকে, ধরলেন ডাক্তারকে, ধরলেন ওই যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে, ধরলেন সিস্টেমকে, ধরলেন আইনের ফাঁককে। সব আসামি তো নিরপেক্ষ না, বা নিরপেক্ষ আসামির সাক্ষী পাওয়া যায়নি। এই যে আমি এখন এই ঘরে বসে কথা বলছি, এখন আমাকে যদি খুন করা হয়, কে দেখবে? ডান ঘরে আমার ছেলে আছে, বাম ঘরে মেয়ে আছে, পাশের ঘরে বউ আছে, তারা দেখবে। তাদের সাক্ষী আপনি বিশ্বাস করবেন না? হ্যাঁ, আমার জন্য সাক্ষী দিতে আমি এই যে জায়গায় আছি, রাজশাহী থেকেও আসবে, নাটোর থেকেও আসবে, চাপাই থেকেও আসবে। এই বিল্ডিংয়েরই তো আমার একজন প্রতিবেশী দিবে। প্রতিবেশী আমার একজন ভাবি থাকতে পারে, ভাই থাকতে পারে, মামা শ্বশুর থাকতে পারে, শ্বশুর থাকতে পারে, তারা তো আমার পক্ষে সাক্ষী দিবে। নিরপেক্ষ সাক্ষী কোথায় পাবেন? আর যে নিরপেক্ষ সে আমার পক্ষে সাক্ষী দিতে আসবে কেন? মার্ডার কেসে সাক্ষী দেওয়া কি চারটিখানে কথা? যে এখানে আসামিরা হুমকি দেয়, সাক্ষী দিলে সাক্ষীদেরও খুন করা হবে। ওই যে সেই তো বড় অপরাধী, ঘটনা যার জানা, ঘটনা যে জানে সেই বড় অপরাধী আসামিদের চোখে, তা তাকে খুন করবে। এই খুনের রিস্ক নিয়ে কেউ কি সাক্ষী দিতে আসবে? তাই তো বলি, যারা আইন প্রণেতা, আইনকে পরিবর্তন করুন। ইরানে কিন্তু এত খুন নেই, সৌদি আরবে এত খুন নেই, বিশাল জনগোষ্ঠীর একটা দেশ চীন, এত খুন নেই। কেন জানেন?
সেখানে প্রায় প্রতিটি খুনের এগেনস্টে মৃত্যুদণ্ড আছে। আমাদের দেশে যেখানে আমার জানা একটা তথ্য, সেটা হতে পারে ভুল বা সঠিক, বিগত 10 বছর 45,000 খুন হয়েছে, কিন্তু আমার জানা নেই বিগত 10 বছরে কতটা ফাঁসি কার্যকর হয়েছে। আন্দাজ করতে পারেন বিগত 10 বছরে 20টার মতো ফাঁসি কার্যকর হয়েছে। ধরে নিলাম 50টা হয়েছে, না 100 বা 200টা কার্যকর হয়েছে। তো যেগুলি কার্যকর হয়নি তার রেটটা কি? এই যে গ্লাসটা দেখছেন না, এতটুকু পানি খালি আছে। এই পানিটাকে আপনি বিষ মনে করেন, এটা বিষের গ্লাস। আমি যে বিষ খাচ্ছি, এটা বিষের গ্লাস। এই পর্যন্ত আমি বিষ ভরে দিলাম, আর উপরে সামান্য পানি রাখলাম। পানির গ্লাস, ভিতরে বিষ, উপরে সামান্য পানি দিলাম। ভিতরের ইনগ্রিডিয়েন্টসটা কি হলো? বিষ হলো না? তাহলে সেই বিষ খেলে আমি মারা যাব, এই তো। আমার দেশে প্রতি বছরে গড়ে যে হারে খুন হচ্ছে, সে হারে ফাঁসি তো হচ্ছেই না। 100টা খুন হলে একটা ফাঁসি হচ্ছে না। তাহলে যারা খুন করছে, খুনি, দুর্বৃত্ত, তারা কি ধরে নিচ্ছে? সে একা যদি 100টা খুন করে, তার ফাঁসি হওয়ার সম্ভাবনা 1%। 100 জন মিলে যদি 1000 খুন করে, তাদেরও ফাঁসি হওয়ার সম্ভাবনা 1%। মানে এই বাংলার দামাল পুরুষরা এত সুন্দর সুযোগকে কি হাতছাড়া করবে? খুন করার জন্য যখন এত সুন্দর এনভায়রনমেন্ট, সকল গুরুত্বপূর্ণ জায়ান্ট লয়ার, জায়ান্ট ফিগার লয়ার, লার্নেড লয়ার যখন শুধু আসামির পক্ষে দাঁড়ায়, আর সরকারি উকিল, প্রসিকিউশন, বহু ক্ষেত্রে দেখেছি সামহাউ দে কুড বি ম্যানেজড, ম্যানেজ করা যায় পলিটিক্যালি, ইকোনমিক্যালি, অথবা আত্মীয়তার সূত্রে, একই শহরের জনগণ বিভিন্নভাবে ফাঁসির আসামি খালাস পেয়ে যাচ্ছে। মজার ঘটনা কি জানেন? খুন করে খালাস পাচ্ছে, কিন্তু ছোটোখাটো অপরাধের আসামিরা সাজা কাটছে। সব বিষয় একদিনে না বলি। আমি নিম্ন আদালতকে নিম্ন আদালত বলবো না, আমি জজ কোর্ট বলবো, বা অ্যাটলিস্ট ট্রায়াল কোর্ট বলবো, বা বিচারিক আদালত বলবো। বিচারিক আদালতে সংশ্লিষ্ট মার্ডার কেসের আসামিদেরকে নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে সাজা নিশ্চিত করতে হবে। ওই বেনিফিট অফ ডাউটের বক্তব্য আওড়াইয়ে খালাস দেওয়ার টেন্ডেন্সিটা দূর করুন। তাহলে কি হবে? এই যে আজকে একজন বিচারকের ছেলের খুনের বিষয় নিয়ে গোটা দেশ তোলপাড়। আমাদের ব্যাচের 2 জন বন্ধু আমরা হারিয়েছিলাম, সোহেল ভাই আর জগন্নাথ পাড়ে, তখন তোলপাড়। বিচারক খুন হলে ফাঁসি হবে, বিচারকের ছেলে খুন হলে ফাঁসি হবে, বা 75 সালে শেখ মুজিবুর রহমান খুন হয়েছিলেন, ফাঁসি হবে, বা জিয়াউর রহমান খুন হয়েছিলেন, ফাঁসি হবে। এরকম চিন্তা বাদ দেন। 105 বছর বয়স্ক ব্যক্তিকেও যদি খুন করা হয়, সেখানেও ফাঁসি হতে হবে। একদিন বয়স্ক শিশুকেও যদি খুন করা হয়, সেখানেও ফাঁসি হতে হবে। ঢাকা ভার্সিটির ছাত্রকে যদি খুন করা হয়, ফাঁসি হতে হবে। কুষ্টিয়া ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, রাজশাহী কলেজ, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে যদি খুন করা হয়, ছাত্রীকে খুন করা হয়, শিক্ষককে খুন করা হয়, ফাঁসি হতে হবে। ফাঁসি আর যাবজ্জীবনের বাইরে মার্ডার কেসের কোনো রায় হবে না। আর যে রায়টা হলো, সেই রায়টাকে কিভাবে বহাল করতে হয়,
কিভাবে বহাল রাখা যায় সেই চেষ্টাই করতে হবে আপিলেট কোর্টগুলিকে। আমার বক্তব্য দ্বারা কেউ আহত হয়েন না। আমি মহাপণ্ডিত বা জ্ঞানী না, আমি বাস্তববাদী। আমার জন্মগ্রামে, পড়াশোনা করেছি শহরে, থেকেছি 14টা শহরে, বিচার করেছি 14টা শহরে, বিভিন্ন টায়ারে। আমি বাংলাদেশের আপ টু বটম দেখেছি। অপরাধ হয়, এটা স্বর্গ না, স্বর্গের অপরাধ হতো ছোট ছোট, এবং সবচেয়ে বড় অপরাধ স্বর্গে হয়েছে। শয়তান আল্লাহর আদেশ নির্দেশ অমান্য করেছে, শয়তান মদ খেয়েছে, শয়তান গন্ধম খাওয়াইছে। আর এটা তো বাংলাদেশ। এত সুন্দর দেশকে সুন্দরভাবে সাজাতে গেলে আগে অপরাধীকে সাজা দিতে হবে। আর 1 নম্বর ক্ষেত্রে যেটা হিট করতে হবে সেটা হচ্ছে সকল মার্ডার কেসের আসামিকে সাজা দিতে হবে। প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়ে পারবেন না 18 কোটি জনগণ, কয়েক লাখ পুলিশ, আর্মি, বিডিআর বা বিজিবি, আনসার, এরা প্রত্যেকটা ব্যক্তির নিরাপত্তা দিতে পারবে না। এর নিরাপত্তার বিধান করতে পারে একমাত্র পুলিশ প্রশাসন তদন্তকালে আর বিচার বিভাগ বিচারকালে। সত্য উদ্ঘাটন যে করেই হোক এই 2 বিভাগকে করতে হবে এবং ফাঁসি নিশ্চিত করতে হবে, যাবজ্জীবন নিশ্চিত করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বিভিন্ন ধরনের ডাউট ক্রিয়েট করে বিচারকের চোখে ধুলো দিয়ে আসামিদের খালাস করানো আর যাবে না। আর সিম্বলিক অর্থে যে দেখা যায় বিচারকের চোখ বন্ধ, বাঁধা, বিচারক নিরপেক্ষ, এত নিরপেক্ষ হওয়ার দরকার নেই। বিচারক একটু বায়াস হোক, ন্যায় বিচারের প্রতি বায়াস হোক, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বায়াস হোক, অপরাধীদের বিরুদ্ধে বিচারকের অবস্থান আজকে আসুক। তাছাড়া স্বয়ং বিচারকের সন্তান সেফ না, স্ত্রী না, স্বয়ং বিচারকও না। রাজশাহীর ঘটনাতে দেখলাম খুনের পরে খুনির সাক্ষাৎকার, বিচারকের বইয়ের এই দোষ, বিচারকের দোষ, প্রেম ঘটিত ইত্যাদি ঘটনা। আরে ভাই, যে খুন করে 1000টা দোষ দিতে পারে, আমি এই দোষে খুন করেছি। পরকীয়া করেছে, কি হয়েছে? পরকীয়া করেছে, পরকীয়ার শাস্তি কি মৃত্যুদণ্ড? মা পরকীয়া করলে কি ছেলেকে খুন করতে হবে? এই লাইসেন্স কাউকে দেওয়া হয়েছে? বিচারকের বউ তো একজন মানুষ, সে সাইকো হতে পারে, সে সেক্সি হতে পারে, তার পারিবারিক জটিলতা থাকতে পারে, তার নৈতিক পদস্খলন, নৈতিক স্খলন হতে পারে, তার প্রতি আরেকজনের কুনজর পড়তে পারে, বিদ্যমান সামাজিক প্রেক্ষাপটে সে কুপথে যেতে পারে। সেটা যদি বিচার করতে হয়, অন্য ফোরামে বিচার, স্বামী স্ত্রী বুঝুক, তাকে খুন করতে হবে কেন? তার সন্তানকে খুন করতে হবে কেন? আর সেই খুনের পক্ষে সাফাই গাওয়ার জন্য কিছু মিডিয়া কেন এরকম প্রচার করবে গ্রেপ্তারকৃত আসামির পক্ষে? কি হরিবল অবস্থা! যখন আসামি পুলিশের কাস্টডিতে, তখন তো তার ব্যক্তিত্ব থাকবে না, ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না, মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। তার মতামত প্রচার করার অধিকার কে দিয়েছে আপনাকে? আর একজন বিচারক খুন হলেই বিভিন্ন যন্ত্র এটাকে বল আকারে খেলা শুরু করে, মজা পায়। আমার মুখের হাসি দেখে আপনারা কেউ মিসগাইডেড হবেন না। আমি জাহান্নামের আগুনে বসিয়াও হাসি পুষ্পের হাসি। এই হাসি আমার হাসি না, দাঁতগুলি আছে তাই হয়তো দাঁত বের হচ্ছে, কথা বলতে গেলে মুখটা হয়তো চামড়াটা একটু হাসি হাসি লাগছে, ভিতরে রক্তক্ষরণ আছে, ভিতরে বিদ্রোহ আছে, ভিতরে শক্তি আছে, ভিতরে সাহস আছে।
তারপরেও বলি কি জানেন, খুনের হুমকির আওতার বাইরে আমিও না। আমি প্রচুর মার্ডার কেসের আসামিকে সাজা দিয়েছি, রেপ কেসের আসামিকে সাজা দিয়েছি। আমাকেও যখন খুনের হুমকি দেওয়া হয়, আমি আইনমন্ত্রী, আইজিআর, এগুলি উপরের দিকে ওসি পর্যন্ত জানিয়েছি, কিচ্ছু করেনি, কেউ কিচ্ছু করেনি। আর ওই যে আমাদের একটা অ্যাসোসিয়েশন ছিল সেই সময়, এতটুকু 3 লাইনের একটা প্রতিবাদ দিয়েছে আমার নিরাপত্তার জন্যে। কি করেছে, একটা ফ্যান্টাস্টিক ঘটনা শুনুন। এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে আমি বাড়ি গেলাম রাজশাহীতে। রাজশাহী জেলার এসপিকে আমি জানালাম আমি 3 দিন থাকবো, আমার নিরাপত্তা একটু ঝুঁকি আছে। উনি বললেন, আপনি তো বাঘা থানায়, বাঘা থানার ওসিকে বলেন, আমাকে বলছেন কেন? আমি ওসিকে ভীরু ভীরু কণ্ঠে বললাম, ওসি সাহেব, আমি তো এই প্রেক্ষাপটে একটু বাড়ি আসতে বাধ্য হয়েছি, একটু খেয়াল রাখেন। ঠিক আছে স্যার, বিষয়টা আমাদের নজরদারিতে আছে, তো পরিস্থিতি ভালো না, আপনি যত দ্রুত পারা যায় বাড়ি থেকে চলে যান। তোমার উপর ভরসা করে তো আমি ভুল করলাম। ওর চাইতে তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীকে লাঠিসোঁটা নিয়ে আমার গেটে যদি একটু বসায় রাখতাম মুড়ি চানাচুর দিয়ে, তারাই তোমার নিরাপত্তা নিশ্চিত করতে পারতো। তোমাদের বললাম কেন? বিচারকের নিরাপত্তা দিতে সবারই কষ্ট লাগে। একটা জেলায়, আমি বরিশাল জেলা থেকে রিটায়ার করলাম, কমপক্ষে 10 জন জেলা জজ এবং সিনিয়র জেলা জজ আছে গ্রেড 1-এর। অত বড় কর্মকর্তা বরিশাল জেলায় কেউ নেই। আমি যে বিল্ডিংয়ে থাকতাম সেটা ছিল এমন একটা বিল্ডিং, প্রাইমারি স্কুলের হেডমাস্টারের চেম্বারটাও এর সাথে ভালো। আমি কমপক্ষে 10টা থানা দেখেছি, থানার ওসির চেম্বারটাও এর চাইতে ভালো, নিরাপদ। আমার গাড়িটা ছিল 2000 সালের ল্যান্সার মডেলের 1300 সিসির, কন্ডেম ডিক্লেয়ার করা ছিল 19 সাল থেকে, গাড়িটাও ব্যবহার করা যায়নি। সেখানে আমার বসার জন্য কোনো চেয়ার ছিল না, আমার ব্যবহারের জন্য কোনো টেবিল ছিল না। যে আর্থিক বরাদ্দটা আসতো বছরের 2-3 মাস খরচ করলেই শেষ হয়ে যেত। বিচারকের কাছ থেকে ন্যায় বিচার চান, বিচারককে কেউ ন্যায় বিচার দিতে চান না। আমি জানি পুলিশ দিয়ে বিচারককে রক্ষা করতে পারবেন না, প্রশাসন দিয়েও বিচারককে রক্ষা করতে পারবেন না। দায়িত্বটা বিচারককে নিতে হবে। বিচারক শুধু ন্যায় বিচার করুক। ন্যায় বিচার এই অর্থে প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে এবং অপরাধীকে শাস্তি দিতে হবে। খুনের হুমকি, খুনের ভয় করো, তোমরা খুন করো, কতজন বিচারককে খুন করবে, কতটা ফ্যামিলিকে খুন করবে, কতটা সন্তানকে খুন করবে। একটা দেশকে স্বাধীন করতে যদি আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়, বিচার বিভাগকেও স্বাধীন করতে দরকার হলে আমাদের শহীদ হতে হবে, আরও শহীদ হব। করো তোমরা খুন। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই। কোনো সরকারের, কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো প্রতিষ্ঠানের, কোনো ব্যক্তির স্বাধীন বিচার বিভাগ হয়ে থাকতে চাই না। স্বাধীন বিচার বিভাগ হয়ে থাকতে চাই, মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিচারকদের মিনমিন করে কথা বলার দিন শেষ। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমি নিজে দেখেছি, বিএনপি আমলেও বিচারকরা বিচার করেছে, আওয়ামী লীগ আমলে করেছে, জাতীয় পার্টির আমলেও করেছে। বিচারকরা আন্ডা পেয়েছে, আন্ডা। আপনারা আজকে যাকে ফ্যাসিস্ট সরকার বলছেন, শেখ হাসিনার সরকার, বিচারকের কাঁধে বন্দুক রেখে, শুধু বিচারকের কাঁধে বন্দুক রেখে 17 বছর দেশ শাসন করেছেন। ওই সময় যদি
বিচারকরা নিরপেক্ষ থাকতো, যার জামিন পাওয়ার কথা তাকে জামিন দিত, যার বিচার পাওয়ার কথা তাকে বিচার করাতো, ন্যায় বিচার করত, এবং নির্বাচন কালে বিচারকদের প্রতি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করত, আওয়ামী লীগ সরকার এত বেপরোয়া হতে পারত না। আর বর্তমান প্রেক্ষাপটে আমি আর কিছু বেশি বলবো না, মাথা তো এমনিতেই গরম, বললে আমারও অবস্থা খারাপ হবে। বলবো কবে জানেন? এই সরকারের পতন যখন হবে তখন বলবো। পতন হবে না হয়তো, এই সরকার তো এক সময় সরবে। এই সরকারের জন্য একটা নির্দেশিকা দিয়ে দিই, আপনারা যে হারে মামলা করেছেন, যে হারে আসামির সংখ্যা বাড়িয়েছেন, আপনারা কি চাচ্ছেন সেই সকল আসামির বিচার হোক, নাকি হাজতবাস হোক, বা জামিন বন্ধ করে যতদিন রাখা যায়? ধরে নেন একটা মার্ডার কেসে আপনারা 250 জনকে আসামি করেছেন। একজন ব্যক্তিকে মার্ডার করতে কি 250 জন লেগেছে? 250 জনের মধ্যে এমপি রেখেছেন, মন্ত্রী রেখেছেন, শুনলাম কোনো কোনো জায়গায় বিচারপতি, চিফ জাস্টিসও আছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা তো তাদের ফাঁসি কামনা করছেন। সঠিকভাবে যদি প্রমাণ করেন, মানে সঠিকভাবে মানে যেভাবে সাজানো আছে আর কি, এজাহারের সাপোর্টে, চার্জশিটের সাপোর্টিং সাক্ষী সবগুলি যদি প্রমাণ করে চিফ জাস্টিসকে ফাঁসি দেন, মানে সাবেক চিফ জাস্টিসকে, সাথে যদি আরও 250 থাকে, ন্যায় বিচার নিশ্চিত হবে তো? ভেবে দেখুন। পরের যে সরকার আসবে ওইটা আবার বহাল থাকবে তো? 5ই আগস্টের পরে দেখলাম বহু মামলার আসামি খালাস পাচ্ছে, জামিন পাচ্ছে। 17 বছর তো পাইনি, তাহলে 17 বছর বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি, তাই পাইনি। 5ই আগস্টের পরে যখন হু হু করে বাঁধ ভাঙ্গা ঢেউ স্রোতের মতো আসামিরা বের হয়ে যাচ্ছে, নিশ্চয় বিচারকরা স্বাধীনভাবে জামিন দিতে পারেনি। আবার ইদানিং শুনলাম কারা কারা জামিন দিয়ে যেন শোকজ খাচ্ছে, জামিন দিয়েও শোকজ খাচ্ছে। ভালো তো, ভালো। এখন এটা কি আপনি বা আপনারা বিচারিক মনোভাব অ্যাপ্লাই করে সঠিকভাবে নিয়ন্ত্রণ করছেন তো, নাকি এখানেও কারো দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ হয়েছেন? ভেবে দেখুন। আমাদের হারানোর খুব একটা ভয় নেই, যা ছিল তা আছে। কিছুটা তো হারিয়েছি, সম্মানের জন্য চাকরি করতে গিয়ে সম্মান হারিয়েছি, জীবন যৌবন সব বিসর্জন দিয়ে বার্ধক্য নেমেছে। 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে, জন্যে অবসরে পাঠিয়েছেন। এ বিষয়ে পরে বলবো ভাই, বলবো, আপনাদেরই বলবো, একটু ওয়েট করেন। আল্লাহর ওয়াস্তে দেশের যে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান যে বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি, দুনিয়ার সব কিছু হয়তো বিচারকরা করতে পারবে না, দেশের সব কিছু উদ্ধার করতে পারবে না। আমি কাছে শুধু অনুরোধ করছি, আপনার উপর অর্পিত যে দায়িত্ব, লোভ, লালসা, প্রলোভন, বদলি, অন্যান্য আকাঙ্ক্ষা সব বিসর্জন দিন, দিয়ে শুধু আপনার সেন্সে যেটুকু মনে হয় সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করুন, মানুষের জন্য ন্যায় বিচার করুন। আপনার আদালতে যারা হাত জড়ো করে দাঁড়াচ্ছে তাদের জন্য ন্যায় বিচার করুন। আমাকে প্রশ্ন করে লাভ নেই, তাহলে আপনি কি করেছেন? আমি যখন যেখানে যা করেছি তখন তারা বিচার করবে, আর আপনারা এখন যা করেছেন এবং ভবিষ্যতে যা করবেন তার বিচারও জনগণ করবে। আমি সেটা চাচ্ছি না যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, ওই জনতাকে আমি পছন্দ করি না।
বিচারকের বিচার বিচারক নিজেই করবেন ইহকালে। তিনি আত্মসমালোচনা করবেন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা করবেন। মব জাস্টিসের নামে বিচারকদের বিচার করবেন, এটা আমি প্রত্যাশা করি না। আর উল্টাপাল্টা সমালোচনা করে বিচারকদের হেয় প্রতিপন্ন করবেন, পরিবারকে ছোটোখাটো করবেন, এটাও আমি চাই না। বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে বিচারকের আসনই কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ, এবং এই বিচারালয় আদালত মানুষের এখনো ভরসার স্থল। সব জায়গা যেখানে ব্যর্থ, সামান্যতম আশা হলেও সেই আশা বুকে ধারণ করে মানুষ আদালতে যায়। আর ওই আদালতের প্রিজাইডিং অফিসার আপনি একজন জাজ। ইউ মে বি এ ম্যাজিস্ট্রেট, ইউ মে বি এ জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, or a tribunal judge, or additional district judge, or a session judge, whatever it may be, but you must be neutral in all respects. আমার ছেলে আজকে খুন হয়েছে জন্য তোমার বিচলিত হওয়ার দরকার নেই। বাংলার যত ছেলে খুন হচ্ছে সব ছেলেকে নিজের ছেলে মনে করো ভাই, আসামিদেরকে আসামি মনে করো, সবার জন্য সুবিচার নিশ্চিত করো, সংবিধান অনুযায়ী করো, আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মানদণ্ড বজায় রেখে করো। আমাদের আইন আছে, আমাদের সংবিধান আছে, এর শ্রেষ্ঠত্ব ধরে রাখো। এবং আমরাও বিচারকরা বাংলাদেশের প্রচলিত যে কোনো অফিসারের চাইতে শ্রেষ্ঠ, সেই ঝান্ডাটাও, সেই পতাকাটাও একটু উঁচু করে ধরো। আমার ব্যর্থতা থাকতে পারে, তোমারও থাকতে পারে, আজকে থেকে আর ব্যর্থ হওয়ার চিন্তা করো না। সক্ষমতা বাড়াও, সাহস বাড়াও, শিক্ষার মান বাড়াও, প্রয়োজন আরও বই পড়ো, বিবেকের কাছে প্রশ্ন করো, ন্যায় বিচার নিশ্চিত করো। হতে পারো তুমি সহকারী জজ, হতে পারো জেলা জজ, হতে পারেন আপনি হাইকোর্ট জাজ, হতে পারেন আপনি আপিলেট ডিভিশনের জাজ। আজকে আপনি যখন জাজ তখন বুঝবেন না, কালকে যখন রিটায়ার্ড করবেন অথবা সিমিলার ঘটনারই বাদী বা বিবাদী হবেন তখন বুঝবেন ন্যায় বিচার কত দামি জিনিস। সেই দামি জিনিস ডেলিভারির দায়িত্ব আজ আপনার হাতে। আল্লাহর ওয়াস্তে দয়া করে সেই দামি জিনিসটাকে বেদামি বানাবেন না, সস্তা বানাবেন না, সেল করবেন না, পারচেস করার সুযোগ দিবেন না, জাস্ট জাস্টিস ডেলিভারি করেন। থ্যাংক ইউ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।